ব্যক্তিদের বক্তব্য শুনছিলাম, মনে হচ্ছিল আসলে ওনার শূন্যতা পূরণ করার এটাই একমাত্র সুযোগ ওনার ফাউন্ডেশনের মাধ্যমে। এত ভালোবাসা, এত শ্রদ্ধা এবং এত সম্মান যা উনি অর্জন করেছেন, সেটাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য একটা সামান্য চেষ্টা, আপনাদের সবার সহযোগিতা এবং ভালোবাসা এবং পাশে থাকার যেই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, এটাই আমাদের জন্য অনেক। আমি বেশি সময় নিব না, এখানে সম্মানিত ব্যক্তিরা আছেন, তবে আপনাদের সবাইকে দেখে বারবার এটাই মনে হচ্ছে হয়তো আব্বু এখানেই আছে। আপনাদের সবার মাঝে আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। কিছুটা সময় হয়তো মনে হলো যে বাবার সেই প্রিয় জায়গা প্রেস ক্লাবে এসেছি এবং বাবা এখানেই আছে কোথাও। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার এই ফাউন্ডেশনের মাধ্যমে যেন যেভাবে উনি সারা জীবন মানুষের জন্য, মানুষের সুযোগ সুবিধার জন্য কাজ করে গেছেন, ওই ফাউন্ডেশন দিয়ে যাতে আমরা ওভাবেই তার স্মৃতিগুলোকে ধরে রাখতে পারি এবং মানুষের উপকার করতে পারি, সেই জন্য আপনাদের সবার সহযোগিতা আমাদের কাম্য। ধন্যবাদ। আমার পরিবার নয়, পুরা সাংবাদিক ফাউন্ডেশনের আজকে যাত্রা শুরু হচ্ছে। এটা সভাপতি সহ এখানে বসা রয়েছে আমাদের গোলামিন গাজী ভাই সহধর্মী তার ছেলে, সর্বোপরি গোলামিন গাজী ভাই মাহমুদ ভাই এখানে উপস্থিত হচ্ছেন, অর্থাৎ আমার দেশের সবকিছুই সম্পাদক চাই না, আমাদের সম্মিলিত পেশাজীবী পরিষদের দীর্ঘদিনের আহ্বায়ক সভাপতি দায়িত্ব পালন করেছেন, আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এবং এটি করতে যে যিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন এবং ওনার জীবন আশঙ্কা হয়েছে বেশ কয়েকবার এবং রুদ্ধ ছিলেন অনেক দিন এবং দীর্ঘ সময় দেশের বাইরেও থাকতে হয়েছে বিভিন্ন অত্যাচার নির্যাতনের কারণে। সেই মাহমুদ ভাই আবার আমাদের মধ্যে উপস্থিত এবং আবারও আমার দেশ তার পুরনো যে ঐতিহ্য সেটি সাথে নিয়ে যাত্রা শুরু করেছে। উপস্থিত সম্মানিত আলোচকদের মধ্যে বুলবুল ভাই আছেন এবং উপস্থিত আছেন আমার দেশের নির্বাহী সম্পাদক আফজাল ভাই, ডিউজের জেনারেল সেক্রেটারি সাহেব আছেন আমাদের ডিউজের সম্মানিত সভাপতি শহীদ ভাই এবং উপস্থিত আছেন বিএফএর ভারপ্রাপ্ত সভাপতি, আর আমাদের নিউ নেশনের আগের সম্পাদক সম্মানিত সাংবাদিকগণ এবং গাজী ভাইয়ের মেয়ে সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ। আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিতের ক্ষমা প্রার্থী, আমি যদি সঠিক সময় উপস্থিত হতে পারিনি, সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। গাজী ভাইয়ের সম্পর্কে বলার সবচেয়ে বেশি যেটা এক কথায় বলা যায়, একজন মুক্তিযোদ্ধা মানুষ, অত্যন্ত সাহসী মানুষ, যিনি কখনোই একবার মাহমুদ ভাই জেলখানায় তখন, এটা 2013 অক্টোবর, তখন ঢাকার কমিশনার ঘোষণা দিচ্ছে আজকে পেশাজীবীদের সমাবেশ চীন বাংলা সম্মেলন কেন্দ্র হবে না, 144 ধারা আপনাদের মনে থাকার কথা। আর এখান থেকে রুহুল আমিন গাজী ভাই ঘোষণা দিচ্ছে আমাদের পেশাজীবীদের সমাবেশ চীন বাংলা সম্মেলন কেন্দ্রে হবে এবং আমরা সেই চীন বাংলা সম্মেলন কেন্দ্রের যে হলরুম, পুলিশের শত বাধা উপেক্ষা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল এবং এটা ব্যাপক গ্যাদারিং হয়েছিল পেশাজীবীদের, যেটার মধ্যে রুহুল আমিন গাজী ভাই সভাপতিত্ব করেছিলেন তখন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসাবে।
যেহেতু মাহমুদ ভাই তখন জেলখানায় ছিলেন। এরকম 4 আগস্টের কথা বলেছেন, একইভাবে যেভাবে গুলি শুরু হয়েছে এবং তার পরবর্তীতে 5 তারিখে সকাল 8টার সময় আমাদের প্রোগ্রাম ছিল শহীদ মিনারে, কিন্তু সকাল থেকেই শহীদ মিনার ওয়াজ অকুপাইড বাই আওয়ামী লীগের সেই সমস্ত দলীয় বাহিনী এবং পুলিশ সমানে গুলি করতেছিল সকালবেলা আপনার 8:30 থেকে। তাই এই সিচুয়েশনেও যে মানুষটি সবসময় দেশের জন্য এবং মানুষের অধিকার আদায়ের জন্য পেশাজীবীদের যে কোনো প্রয়োজন, আমরা যখনই টেলিফোন করেছি কালকে একটা প্রোগ্রাম করবো, হয়তো 24 ঘন্টাও টাইম নেই নেই, গাজী ভাই কোনোদিন না করে সবসময় ঠিক আছে আমি থাকবো, এবং উনি কখনোই বলে নাই যে আমাকে জিজ্ঞেস করলেন না কেন অথবা আমি থাকতে পারবো না। উনি অল দি টাইম সাংবাদিকদের অধিকার আদায় বলেন, যে কোনো পেশাজীবী নির্যাতন বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য বলেন, আমার দেশ সহ যে সমস্ত বন্ধ পত্রিকা এবং মিডিয়া ছিল প্রত্যেকটা বিষয় যখনই প্রোগ্রাম হয়েছে, সাংবাদিক নির্যাতন হয়েছে, চিকিৎসক শিক্ষক নির্যাতন হয়েছে, অর্থাৎ যে কোনো আপনার যারাই জরুরি সেবা হয়েছে তাদের পক্ষে যখন কোনো কর্মসূচি এসছে, গাজী ভাই রাজপথের কর্মসূচি হোক আর ঘরের ভিতরের কর্মসূচি হোক, কোনোটাতেই কোনোদিনই আমি ওনাকে না শব্দ আমার জানা নাই। আমি দীর্ঘ সময় ওনার সাথে চলতে গিয়ে যেটা দেখেছি, এই একটি মানুষ মানুষের অধিকার আদায়ের জন্য এবং বিশেষ করে মানুষের মানবাধিকার এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই মানুষটি সবসময় সোচ্চার ছিলেন। তিনি হচ্ছেন মুক্তিযোদ্ধা সাংবাদিক মরহুম রুহুল আমিন গাজী। কাজেই তার স্মৃতি এবং তার কর্মকে ধরে রাখতে হলেও যে উদ্যোগ পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, আমি আমাদের আমার নিজের পক্ষ থেকে এবং আমাদের পেশাজীবীদের পক্ষ থেকে আমরা সবসময় সহযোগিতা করব। সর্বোপরি গাজী ভাই যে মিথ্যা বানোয়াট মামলায় একজন, উনি কিন্তু দারুণভাবে অসুস্থ ছিলেন, অনেকে হয়তো জানতেন না এবং আমরাও হয়তো এটা মানুষের অসুস্থতা এটা বলে বলে বেড়ানোর বিষয় না, কিন্তু তারপরে উনি কিন্তু খুব মারাত্মক অসুস্থ ছিলেন। অসুস্থতার প্রায় 18 মাস ওনাকে জেলখানায় আটকে রাখা হয়েছে, যেখানে ওনার সুচিকিৎসাটা প্রপারলি হয় নাই। অর্থাৎ তোমার যে টাইম টু টাইম ওষুধগুলো নেওয়ার কথা ছিল, যেটাও হয়তো ওনার এই মানুষ তো মারা যাবেই, যেদিন আল্লাহ যার কপালে লেখা সেটা হবে, কিন্তু হয়তো চিকিৎসাটা যদি সঠিকভাবে করা যেত তাহলে হয়তো বা মানুষ চেষ্টা করলে যেমন আমলের কিছু পরিবর্তন হয়, মানুষের আমলের কারণে ভাগ্যের পরিবর্তন হয়, ঠিক এরকম ওনার চিকিৎসাটা যদি আমরা সঠিকভাবে ঔষধ করা যেত তাহলে হয়তো বা এরকম যে সময়ে আজকে ফেসিবাদ পলায়ন করেছে অথবা পালিয়ে গেছে, যেই সময় ওনার বুক ভরে শ্বাস নেওয়ার কথা, মন খুলে কথা বলার কথা, অধিকারের জন্য যে লড়াই করেছে সেই অধিকার আদায় হতে যাচ্ছে, এরকম একটি পরিবেশে ওনার বেঁচে থাকা, ওনার উপস্থিতি, ওনার নেতৃত্ব দেওয়া খুবই প্রয়োজন ছিল, কিন্তু সেটি উনি দিতে পারেন নাই। যাই হোক, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। ওনার পরিবার, বিশেষ করে ভাবি এবং ছেলে এবং মেয়ে এখানে উপস্থিত আছে, আমরা দোয়া করি তারা গাজী ভাইয়ের চেয়েও আরও বেশি শিক্ষিত হয়ে আরও তারা দুজনই প্রফেশনাল, সেই প্রফেশনাল দায়িত্ব পালন করে তার আব্বার যে কীর্তিটাকে আরও মহিমান্বিত করুক এবং আল্লাহ গাজী ভাইকে বেহেশত নসিব করুক। আমাদের সবার কাছে গাজী ভাইয়ের জন্য দোয়া এবং আমরা আমাদের সবার জন্য পরিবর্তিত পরিস্থিতিতে যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এই
পলাতক ফেসিবাদ যদি আর ফিরে আসার কোনো স্বপ্ন না দেখে, কোনো সুযোগ না পায়, সেই জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে এবং নিজের পক্ষ থেকে এটার মধ্যে সবসময় শেষ করছি। সবাইকে ধন্যবাদ আমাকে কথা বলার দেওয়ার জন্য এবং এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ভাবি আমাকে, শহীদুল ভাই আমাকে বলেছে, আমি সেই জন্য সুযোগ পেয়েছি, সেই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। ধন্যবাদ। গাজী ভাইয়ের বিদেহী আত্মার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি স্মৃতির প্রতি, এবং মহান আল্লাহ তাআলার কাছে নিবেদন করছি যাতে মহান আল্লাহ তাআলা গাজী ভাইকে উত্তম পুরস্কার দান করেন। গাজী ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠতা প্রায় 25 বছর। আপনারা জানেন যে গাজী ভাই ট্রেড ইউনিয়ন করতেন, কিন্তু তার সঙ্গে গাজী ভাই পেশাজীবী আন্দোলন করতেন। গাজী ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠতা মূলত পেশাজীবী আন্দোলনকে ঘিরে, এবং সেটা দীর্ঘ সময়, কারণ আমিও দীর্ঘদিন পেশাজীবী আন্দোলনে জড়িত ছিলাম। সেই সম্পর্কে আমি দু একটি কথা বলবো, খুব বেশি সময় নেই। তো গাজী ভাইয়ের কাছে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা, কারণ হলো যে আমি যখন প্রথমবার কারাগারে যাই 2010 সালে, সেই সময় আমি সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ছিলাম। আমি কারাগারে যাওয়ার পরে সেই দায়িত্ব গ্রহণ করেছিলেন গাজী ভাই, এবং প্রায় 1 বছর আমি যখন কারাগারে ছিলাম প্রথমবারে, সেই সময় প্রচুর আন্দোলন সংগ্রাম হয়েছিল আমার মুক্তির জন্য, কারণ তখনও খুব বেশি লোক গ্রেফতার হওয়া শুরু হয়নি, এরকম গণহারে গ্রেফতার শুরু হয়। আমি গ্রেফতার হয়েছিলাম, আর জামাত ইসলামের কিছু নেতা তারা গ্রেফতার হয়েছিল প্রধান। সেই সময় গাজী ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন আমার মুক্তির জন্য। একটি ঘটনার কথা আমার সাবেক সহকর্মী বিএনপির প্রভাবশালী নেতা ডক্টর জাহিদ হোসেন বলল যে সেই ঘটনার কথা, যেটা তারা অনুষ্ঠান করতে চেয়েছিল চিনমন্ত্রী হলে, সেটার কথা আমি জেলে বসে শুনেছিলাম। বলতে গেলে গাজী ভাই এবং ডক্টর জাহিদরা মিলে রীতিমতো তৎকালীন সরকারকে চ্যালেঞ্জ করে সেই অনুষ্ঠান করেছিলেন, এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি এসেছিলেন এবং আমি শুনেছিলাম সেই অনুষ্ঠানে এত বাধা নিয়ে, পেশাজীবীদের বোধহয় সর্ববৃহৎ অনুষ্ঠান ছিল সেটি, এবং এরকম বাধা নিয়ে এমন একটি অনুষ্ঠান শুধুমাত্র গাজী ভাইয়ের পক্ষেই করা সম্ভব হয়েছিল। এই জন্য আবারও গাজী ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর দুটি বিষয় আমি বিশেষ করে বলতে চাই, সেটা হলো গাজী ভাই আমার সাথে 2টো লং মার্চে গেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, এটা বলা অবশ্যক গুরুত্বপূর্ণ। তাহলে আপনারা বুঝবেন যে গাজী ভাইয়ের লড়াইটা কিরকম। তার মধ্যে একটি লং মার্চের সাথে দুঃখবহ স্মৃতি জড়িত, যার আজকে আমাদের পত্রিকায় লিড নিউজ হয়েছে। আপনারা হয়তো দেখেছেন ইলিয়াস আলীর কাহিনী, তার গুমের কাহিনী, তার হত্যার কাহিনী, কিভাবে নিজে নির্দেশ দিয়ে কিভাবে তাকে গুম করিয়েছে এবং সম্ভবত তাকে হত্যা করিয়েছে। সম্ভবত এই জন্য বলছি যে আমি তো উপস্থিত ছিলাম না। যে সমস্ত সংবাদ আমরা পেয়েছি, অনুসন্ধানে রিপোর্ট করে পেয়েছি, তার ভিত্তিতে আজকে আমরা লিড নিউজ করেছি। এবং আপনারা যারা পড়েছেন পত্রিকা, তারা নিশ্চয়ই দেখেছেন যে কিরকম ভাবে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সেদিন শোকের নাটক করেছিল ইলিয়াস আলীর পরিবারের সাথে। এতটা ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব, এটা শুধুমাত্র শেখ হাসিনার পক্ষে করা সম্ভব হয়েছিল। আমি একটু ডক্টর জাহিদের সাথে দ্বিমত করছি। ডক্টর জাহিদ বলছে যে পলাতক ফ্যাসিবাদ যেন ফিরে না আসে,
আমি কিন্তু চাই শেখ হাসিনা ফিরে আসুক এবং এখানে বিচার হোক। এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়ে শেখ হাসিনা তার প্রভুর দেশে থেকে বাকি জীবন আরামে কাটাবে, এটা মেনে নেওয়া যায়। আমাদের লড়াই করতে হবে, আমাদের যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতা দিয়ে লড়াই করতে হবে যে হেজেমনিক ভারতকে বাধ্য করতে হবে এই অপরাধী শেখ হাসিনাকে যেন বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেয়, যে সরকারই থাকুক না কেন, এবং একদিন না একদিন যেন শেখ হাসিনার বিচার আমরা দেখে যেতে পারি এই বাংলাদেশের মাঠে। তো আমরা লং মার্চ করেছিলাম টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে সিলেটে। সে অবিস্মরণীয় লং মার্চ ছিল। এই জন্য অবিস্মরণীয় বলছি যে আমি তো কোনো রাজনৈতিক নেতা ছিলাম না, আমি অতি সাধারণ একজন পেশাজীবী, কিন্তু সেই লং মার্চে যে পরিমাণ মানুষ হয়েছিল সিলেটে সেটা নিয়ে এখনো আলোচনা হয়, এবং এর পুরো কৃতিত্ব ছিল ইলিয়াসের। কারণ ইলিয়াসই এটাকে পুরো সাংগঠনিক দায়িত্ব ইলিয়াসের ছিল। আমরা ঢাকার থেকে গেছিলাম লং মার্চ করে, জাহিদ ছিল, গাজী ভাই ছিলেন, সবাই ছিল আমাদের সঙ্গে, আবদাল ছিলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল সবাই ছিলেন, সাংবাদিক সবাই ছিলেন। বিশাল লং মার্চ। সেই লং মার্চ আমরা একটা করলাম, আর দ্বিতীয় লং মার্চ আমরা করেছিলাম ভারতকে যে ট্রানজিটের নামে করিডোর দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। আমরা লং মার্চ করেছিলাম আখাউড়া পর্যন্ত, তিতাস নদী পার হয়ে গেছিলাম। আপনাদের মনে আছে কিনা সেই সময় তিতাস নদীর প্রবাহ আটকে দিয়ে ভারতের সুবিধার্থে এই ভারতকে করিডোর দেওয়ার জন্য তিতাস নদীতে মাটি ফেলে পুরো নদী আটকে দেওয়া হয়েছিল, একটা বাঁধ দেওয়া হয়েছিল আড়াআড়ি। আমি কোনোদিন জীবনে নদীতে আড়াআড়ি বাঁধ দেখি নাই। নদীতে হত্যা করছে, কারণ তিতাস নদীকে হত্যা করে ভারতীয় প্রভুকে খুশি করবার জন্য শেখ হাসিনা সেখানে রাস্তা নির্মাণ করছিল, এবং এর প্রতিবারে আমরা ঢাকা থেকে সেরকম বিশাল এক লং মার্চ করেছিলাম আমরা আখাউড়ার বর্ডার পর্যন্ত। এবং আমার এখনো মনে আছে সেই লং মার্চে, এটা গাজী ভাইয়ের কন্যা পুত্র আছে এখানে উপস্থিত, তাদের গর্ববোধ করা উচিত তাদের পিতার জন্য। আমি, গাজী ভাই, জাহিদ এবং আরো আমরা যারা ছিলাম, আমরা কোদাল দিয়ে নেমেছিলাম। প্রতীকী অর্থে অত শক্তি তো আমাদের ছিল না যে কোদাল দিয়ে সেই বিশাল বাঁধ কেটে ফেলবো, কিন্তু আমরা প্রতীকী ভাবে সেদিন বাঁধ কেটেছিলাম। এটা এক ধরনের চ্যালেঞ্জ ছিল ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে। আমরা সেদিন এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে আমরা যতদিন বেঁচে আছি ইন্ডিয়ান হেজেমনিকে বাংলাদেশে আমরা নিয়ন্ত্রণ করতে দেব না। আলহামদুলিল্লাহ আজকে ইয়াং জেনারেশন আমাদের স্বপ্ন সফল করেছে। তারা জীবন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট শক্তিকে পরাভূত করেছে এবং ভারতীয় হেজেমনিকে তারা পরাভূত করেছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এই লড়াই অব্যাহত রাখার জন্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সুতরাং গাজী ভাইয়ের এই স্মৃতিগুলি আমার মনে পড়ে। আর সর্বশেষ একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। আমি মনে করি এই সরকার, আপনারা জানেন, গুম করেছে। একটু আগে আমি ইলিয়াসের কথা বলছিলাম। এই সরকার হেফাজতে গুলি করে হত্যা করেছে। এই সরকার জঙ্গি নাটকের নামে নিরাপরাধ গ্রামের দরিদ্র তরুণদের ধরে এনে বাড়িতে ঢুকিয়ে তাদেরকে গুলি করে হত্যা করেছে নির্মম ভাবে। এই রাজধানীর মধ্যে জাহাজ বাড়ি নামক হত্যাকাণ্ড, যার সংবাদ আপনারা আমার দেশে পুনঃপ্রকাশিত আমার দেশে পড়েছেন, যে সংবাদ এতদিন এত 15 বছর লুকিয়েছিল, কারণ আমার দেশ ছিল না, কাজে এই সংবাদগুলি আপনারা পান নাই। গত 15 দিনে আমরা সেই সংবাদগুলো দেওয়ার চেষ্টা করেছি আমার দেশে, আমাদের সাধ্যমতো। আমরা ইনভেস্টিগেটিভ রিপোর্টিং করার চেষ্টা করছি। আমার সহকর্মী আবদাল এবং অন্যরা চেষ্টা করছে যতদূর সম্ভব জনগণকে সত্য তথ্যটা জানানোর জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রচুর বিরোধী মতের মানুষকে জেলখানায় হত্যা করা হয়েছে, এবং তার মধ্যে 4টি নাম আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, এবং এটা আপনাদের স্মৃতির জন্য এবং এর জন্য আমি এই বর্তমান সরকারের কাছে বিচারও দাবি করি। এই সরকার যদি বিচার না করে, পরবর্তীতে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে যে সরকার আসবে, ততদিন আমি যদি জীবিত থাকি তাহলে সেই সরকারের কাছেও আমি বিচার দাবি করে যাব।
যতদিন না সেই বিচার আমরা পাই। চারটি নাম আমি আপনাদেরকে বলতে চাই। আমি প্রায় বলি আমাদের স্মরণ শক্তি খুব কম, আমরা ভুলে যাবো কিছুদিন পরে। একটা হলো নাসিরউদ্দিন পিন্টু। নাসিরউদ্দিন পিন্টুকে আমার ধারণা বিনা চিকিৎসায় তাকে হত্যা করা। সুতরাং নাসিরউদ্দিন পিন্টুর মৃত্যুর একটি তদন্ত হওয়া দরকার, এমন একটি তদন্ত যেটা বিচার বিভাগীয় এবং তার সাথে ডাক্তাররাও থাকবে, কারণ ডাক্তাররা ছাড়া এই তদন্ত কমপ্লিট হবে না। এবং তখন যে ডাক্তার ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা খুব সহজ, চাইলেই পারা যায়। বর্তমান সরকার এখনো করে নাই। ধারণা করছি ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে ডক্টর জাহিদ খুব ক্ষমতাবান মন্ত্রী হবে। তো সেই ক্ষমতাবান ভবিষ্যৎ মন্ত্রীর কাছে এখনই দাবি করে রাখছি এই বিচারের দায়িত্ব পেশাজীবী নেতা হিসেবে তার উপরে থাকবে। দ্বিতীয় নাম দেলোয়ার হোসেন সাইদি। আমার ধারণা বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুরও তদন্ত হওয়া উচিত। 3 নম্বর নাম আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার বুয়েটের বন্ধু, বুয়েটের ক্লাস ফ্রেন্ড ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম। প্রচন্ড বীর, প্রচন্ড দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, খুব কম বয়সী মুক্তিযোদ্ধা। কারণ মুক্তিযুদ্ধের সময় আমাদের বয়স কিন্তু 17-18 ছিল, বোধ হয় 16-17 ছিল আমাদের বয়স। সেই বয়সের মুক্তিযোদ্ধা রহিম এবং অসম্ভব দেশপ্রেমিক, অসম্ভব জাতীয়তাবাদী। এবং সেই জেনারেল রহিমকে হত্যা করা হয়েছে। আপনারা ভাবতে পারবেন না, এটা ডক্টর জাহিদকে বলে রাখছি, সে বাংলাদেশের প্রথিতযশা একজন ডাক্তার। তাকে আইসিইউতে অক্সিজেন বন্ধ করে হত্যা করা হয়েছে, আমার কাছে ইনফরমেশন আছে। আইসিইউতে অক্সিজেন বন্ধ করে রহিমকে হত্যা করা হয়েছে। আমি আবারও আজকে এই সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, আপনাদের হয়তো স্মরণে আছে যে ডক্টর ইউনূসের আমলে জেল থেকে বেরোনোর পর আমি তো 2 আমলে জেল খাটলাম, 3 নম্বর আমল বাকি আছে জাহিদের আমল। আমি ধরে রাখছি সেই আমলেও জেলে যেতে হবে আমাকে, সেটা ভবিষ্যতের কথা। তো ডক্টর ইউনূসের আমলে জেল থেকে বেরোনোর পরে এই প্রেস ক্লাবে আমি 7 দফা দাবি দিয়েছিলাম। তার মধ্যে কিছু দাবি সরকার মেনেছে, যেমন ছাত্রলীগের নিষিদ্ধ করার দাবি, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার সরকার। তার মধ্যে একটা ছিল এই যে জেলখানার হত্যাকাণ্ডের দাবিগুলো। তো আমি 3টা নাম বলেছি, আর চতুর্থ নাম আমি মনে করি যাকে হত্যা করা হয়েছে তিনি হলেন রুহুল আমিন গাজী। কারণটা হলো, জাহিদ ডাক্তার বুঝবে ভালো, রুহুল আমিন গাজী ক্যান্সারে আক্রান্ত। একজন ক্যান্সারে আক্রান্ত মানুষকে বিনা অপরাধে ভুয়া মামলায় 1.5 বছর জেলখানায় যদি আটকে রাখা হয় তাহলে তার মৃত্যু ত্বরান্বিত হতে বাধ্য। তার তো কোনো চিকিৎসা নাই, তার চিকিৎসা হচ্ছে না। রুহুল আমিন গাজী হত্যাকাণ্ডের জন্যও আমি শেখ হাসিনাকে দায়ী করি। শেখ হাসিনার যতগুলি হত্যার বিচার হতে হবে তার মধ্যে রুহুল আমিন গাজী হত্যার বিচার শেখ হাসিনা, এবং শুধু শেখ হাসিনা না, তাকে যে সমস্ত বিচারপতিরা জামিন না দিয়ে ভুয়া মামলায় আটকে রেখেছিল সেই সমস্ত বিচারপতিদের নামের তালিকা করে তাদেরও বিচার করতে হবে। আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকে গাজী ভাইয়ের পরিবার একটা চমৎকার উদ্যোগ নিয়েছে। আমি শুধু বলতে চাই, ব্যক্তিগতভাবে আমি এবং আমার প্রতিষ্ঠান আমার দেশ ইনশাআল্লাহ এই উদ্যোগের পাশে থাকবে এবং এই উদ্যোগকে সর্বতভাবে সহযোগিতা করবে। আপনাদের সাফল্য কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে কামনা করছি যেন গাজী ভাইয়ের সন্তান দ্বারা তার পিতাকে বা পিতার কীর্তিকে ছাড়িয়ে যায়, এই কামনা করে, এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। যেরকম ভাবে আমার বাবা দেশের জন্য জীবন দেশের মানুষের এবং দেশের কল্যাণে আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।